এটা তো 2 দফা আক্রমণ করলো ইসরায়েলের। হ্যাঁ, আপনার বিমানবন্দর যেটা ডেভিড বেন গরিয়ান এয়ারপোর্ট, সে এয়ারপোর্টটা সীমিত আকারে ব্যবহার করতে পারছে, কারণ এটা ড্যামেজ করে ফেলছে। হ্যাঁ, তো সবকিছুতেই সমস্যা। আর নেটো কান্ট্রি গুলো প্রস্তাব উঠিয়েছে যে আমেরিকা নেটোকে চালায়, তাহলে তুমি কেন ইসরায়েলকে এমন ব্ল্যাঙ্ক চেক দাও, যা খুশি ইসরায়েল করবে, এবং নেতানিয়াহু বললেই তুমি এত বড় যুদ্ধের ঝুঁকি নিচ্ছ কেন? এবং আমাদেরকে বলো, নেটোভুক্ত দেশগুলো বলেছে অনেকেই, আমাদেরকে বলো যুদ্ধে যোগদান করতে, আমার কারণ কি? স্পেনের প্রধানমন্ত্রী পরিষ্কার ডিক্লাইন করেছে যে না, কোনোভাবে এই যুদ্ধ অন্যায় যুদ্ধ ইরানের উপরে, এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না। তখন কি করেছে জানেন? স্পেনের সাথে সমগ্র বাণিজ্য, সমস্ত প্রকার বাণিজ্যিক সম্পর্ক ট্রাম্প নাকচ করে দিয়েছে। এক, ন্যাটোর কে যে একটা বরাদ্দ দেয় আমেরিকা, সে বরাদ্দ কমিয়ে এটা 3 ভাগের 1 ভাগে এনেছে। তার মানে সবাইকে শত্রু, সবাই শত্রু হয়ে যাচ্ছে, নিউজিল্যান্ড বলেন। আর তারা আরেকটা 4টা দেশ আমেরিকার কাছে এই ফাঁকে, আমেরিকা তো এখন বেশি ঝামেলায় পড়ছে না, একদম খাদে পড়েছে। তাই এখন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন, এবং এই 4টা দেশ তারা বলেছে যে আমাদেরকে ওই যে, আর আমেরিকা নিয়ে 5 আইজ বলে, তারা বলেছে যে আপনারা যে ইন্টেলিজেন্স, হ্যাঁ, আমেরিকা যে ইন্টেলিজেন্স একটা এগ্রিমেন্ট ছিল যে ইন্টেলিজেন্স আদান প্রদান করবে, আমেরিকা করে না, বাকি 4টা দেশ করে। এখন তারা বলছে আমাদের কাছে আপনাদের ইন্টেলিজেন্সকে ট্রান্সপারেন্ট করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমরা কোনো প্রকার সহযোগিতা করব না। আর কানাডা তো বলেছেই আমি ট্যারিফ দিব না, যে ট্যারিফ ইম্পোজ করেছেন এটা অন্যায়, এটাকে রিভাইজ করে আগের জায়গায় আনেন। এবং মেক্সিকো তার বর্ডার ক্লোজ করে দিয়েছে আমেরিকার সাথে। ইতালি এবং ফ্রান্সের অবস্থা আমি একটুখানি দেখেছিলাম, ঠিক মনে নাই যে ইতালি এবং ফ্রান্সের অবস্থান। না, ফ্রান্স তো যুদ্ধজাহাজ পাঠাইছে নাকি? এখন যুদ্ধজাহাজ দিয়ে তো আর, যুদ্ধজাহাজ বিমান দিয়ে তো, শোনেন, একদম পুরা যে ডগলাস যেটা বলেছেন, ইজ এ ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট, উনি আমেরিকার কর্নেল ডগলাস, উনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এখন এয়ার ডিফেন্স, এয়ার স্ট্রাইকিং দিয়ে যুদ্ধ হয় না। তো ফ্রান্স এসে কি দিয়ে যুদ্ধ করবে? ফ্রান্সের কি মিসাইল আছে নাকি, এত সফিস্টিকেটেড মিসাইল? তো ফ্রান্স তার শিপ দিয়ে কি করবে? এখন তো আপনি ভূখণ্ডেও সৈন্য ঢুকাতে পারছেন না ইরানে। আর ইরান তো 17 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ, সেখানে আপনি কিভাবে আপনি ঢোকাবেন? এটা ইন্ডিয়ার চেয়ে একটু ছোট, বেশি ছোট না, পাকিস্তানের চেয়ে অনেক বড়। আর ইতিমধ্যে আপনি দেখেছেন নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের মানে 100 ঘন্টায়, আজকে একটা নিউজে দেখলাম যে 100 ঘন্টায় ব্যয় হয়েছে $3.7 বিলিয়ন। তো ওরা কিভাবে? না 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 না, বেশি বেশি, আপনি কি বলেন? 100 ঘন্টায় 13 বিলিয়ন ডলার অলরেডি খরচ হয়ে গেছে। ওই তো 100 ঘন্টায়, প্রথম 100 ঘন্টায় 3.7, বাট ইতিমধ্যে মনে বিলিয়ন প্রথম না, 100। এটা অনেক 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 খরচ হয়ে গেছে। মানে অনেক অনেক, এটা আমি লিখছিলাম কোথায়, পাচ্ছি না খুঁজে। আমার তো জানার মতো এটা, আমার জানার মতো এটা 13 বিলিয়ন ডলারে গিয়ে পড়ছে, 13 বিলিয়ন ডলার। ওইটা আমিও দেখেছি, কিন্তু 100 ঘন্টা মনে হয় যে প্রথম একদিনে আর কি, প্রথম একদিন 1.5 দিনের কথা বলো। প্রথমে একদিনে কত পার্সেন্ট গেছে হাসিনা পা? $3.7 বিলিয়ন। হ্যাঁ, টোটাল গেছে এই পর্যন্ত 13 বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে। এবং ইরান এই যুদ্ধ লিঙ্গার করাবেই। আর চায়না চাচ্ছে, শোনেন, চায়না এতদিনে আমেরিকাকে বাগে পেয়েছে। চায়না ভাবছে বাছাধন তোমাকে ধরতে পারি, এইবার তোমাকে বাগে পেয়েছি, তোমার যুদ্ধবাজগিরি আমি ছুটিয়ে দেবো এইবার। তাই যুদ্ধ থামছে না। চায়নার যতগুলো আপনি জানেন, আরেকটা যে একটা শাহেদ ড্রোন, যেটা শাহেদ ড্রোন, সাংঘাতিক সফিস্টিকেটেড, এবং সেটা আপনার চাইনিজ টেকনোলজিতে তৈরি, ইরান যেটা ব্যবহার করছে। মানে ইরানি নাকি বানায় সেটা, শাহেদ ড্রোন যেটা ওরাই নাকি বানায়? না, ওরা বানায়, প্রযুক্তিটা চাইনিজ। প্রযুক্তিটা চাইনিজ, ইরান কিন্তু ভালো বুদ্ধি করে ফেলছে। চায়না আগে যেটা করতো যে বিভিন্ন দেশের প্রযুক্তি এরা অ্যাডাপ্ট করে নিজেরাই তৈরি করে ফেলতো। এখন চায়না তো এমন আপনার ক্রাফটসম্যান তৈরি করেছে যে অন্য দেশের প্রযুক্তি এরা নিজেরা বানায়। তো চায়না প্রযুক্তি দিয়ে দিয়েছে টেকনোলজি, তারা আপনার হাজার হাজার লোক ড্রোন এবং আপনার মিসাইল বানাচ্ছে। তো এই জাতিকে তো পরাস্ত করা সম্ভব না। আপনি কি ওইটা শুনেছেন যে আপনার এই যে
প্রফেসর জিয়ান যে মন্তব্য করেছেন না, তিনটা হ্যাঁ আপনার না। এটাতে বলি নাই, তিনটা না। প্রেডিকশন করেছেন জিয়ান। হুম, প্রফেসর জিয়ান একদম চাইনিজ প্রফেসর, থাকে ক্যানাডায়, অধ্যাপক ওইখানে, কম বয়সে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে তিনি তিনটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করেছিলেন যে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতবে। হুম, 1, 2 নম্বর, জিতে এসে সে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই যুদ্ধে আমেরিকা ইরানের হাতে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের হাতে পরাজিত হবে। এবং দুইটা হয়ে গেছে, আর একটা বাকি আছে পরাজিত হওয়াটা। হুম। তা এখন তো মোটামুটি দেখাই যাচ্ছে। বাট উনি তো বলছেন যে উনি অনির্দিষ্টকালের জন্য দীর্ঘমেয়াদী, গতকালকে বলল যে সেপ্টেম্বর পর্যন্ত, আজকে বলতেছে যে দীর্ঘমেয়াদী। মানে মুহূর্তেই চেঞ্জ হয়ে গেছে। তার এই সামর্থ্য আছে নাকি? আমরা না, সামর্থ্য করে লাভ নাই তো, আসলে লোকটা আসলে একটা লিউনেটিক, পাগলা টাইপের, এবং কথার কোনো ঠিক নাই। আমেরিকাতে এরকম আজব একটা প্রেসিডেন্ট যার কথার কোনো ঠিক নাই, আজকে বললে একটা কালকে সেটা সকালবেলা পরিবর্তন করে, এই ধরনের একটা ফিকেল মাইন্ডেড লোক আমেরিকা ইতিপূর্বে কোনো প্রেসিডেন্ট হয়নি। জি। সে আমেরিকার সর্বনাশ ডেকে আনছে, এবং আমেরিকার 85 থেকে 90% লোক এই যুদ্ধকে সমর্থন করছে না। সে মাত্র 10 থেকে 12% লোক নিয়ে, সমর্থন নিয়ে এই তাণ্ডব চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। হুম। আমরা শেষ করব। আপনার শেষ বক্তব্য আজকের জন্য প্লিজ। আমার শেষ বক্তব্য হলো, আমি আগের মতো এখনো বলি, আমি ইরানের বিজয় কামনা করি। 1, 2 নম্বর, আমার তিনটা আছে, তিনটা চাওয়া। প্রথম হলো ইরানের বিজয় কামনা করছি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, 1। 2 নম্বর যেটা, আমি পশ্চিম এশিয়া থেকে আপনার আমেরিকার আধিপত্যের বিলুপ্তি দেখতে চাই। 3 নম্বর, আমি পৃথিবী